বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এত কষ্ট করে জামজাতগুলো চড়াচ্ছি, সাহা জনগণ মানতেছে না, এটা খুব দুঃখজনক। কারণ আমরা একাকিও কিছু করতে পারবো না। এই যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, আমি আমার সাথে আলামিন, আমরা কিন্তু আসলে কাজের লোক, আমাদের কাজ আছে, তাও এটা আমাদের একটা বিভাগ থেকে রাষ্ট্রের নাগরিক হিসাবে সচেতন একটু দায়িত্ব পালন করতেছি। আমাদের কথা কেউ শুনতেছে না, কিন্তু এটা খুব দুঃখজনক। আমরা 2 জন 5 জন 10 জন এভাবে কিছু করতে পারবো না। আমরা সবাই যদি একসাথে হয়ে কাজ করি, খুব সুন্দরভাবে আমাদের সমাজ ব্যবস্থা সাজাইতে পারবো। সেই জন্য সবার কাছে আমার অনুরোধ, সবাই শৃঙ্খলা বজায় রাখি চলবেন রাস্তার। কারণ আমি আর আলামিন ভাই এভাবে বলতেছি যে এরকম যদি বলার মতো বা তাদের উদ্দেশ্য পালন করার মতো যদি বিষয়গুলো যদি তারা একটু চিন্তা করে, কারণ আমাদের বলার জন্য এখানে থাকার কোনো প্রয়োজন হয় না। এই জন্য আমি বিনোদন অনুরোধ করতেছি, সবগুলো যেন সবাই একটু শৃঙ্খলা বজায় রাখবেন, সবাই যেন সবার প্রতি ভালোবাসা দিয়ে দেশটা সুন্দর করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। দেখেন আমরা দুপুর থেকে কিন্তু খাই না খাই রাস্তায় ঘুরতেছি, কিন্তু কেন? শুধু মানুষকে বোঝানোর জন্য বা এই যে আমাদের জন্মভূমিকে সাজানোর জন্য। সেটা যদি আমরা কোনো প্রকারে করতে না পারি, আমরা কিন্তু আবার কিন্তু ব্যর্থ হিসাবে আমাদের প্রমাণ হবে। আমরা কিন্তু বিশ্বর কাছে মুখ দেখাতে পারবো না। এত কষ্ট করে আমাদের রক্তর বিনিময়ে কিন্তু এই বিজয় অর্জন করার পর বিজয় রক্ত করতে না পারলে কিন্তু আবার আগের মতো পরিবেশ আমাদের যেতে হবে। জন্য আমি বিনীত অনুরোধ করতেছি ভাইদেরকে, বোনদেরকে, সবাই পথে যতগুলো লোক আছে যেন নিয়ম মানি খুব সুশৃঙ্খলভাবে যাওয়ার জন্য। এটা হলো বিষয় নম্বর 1। এটা নম্বর 2 হলো যে আমি একটু আগে খবর দেখলাম, এই কালকে যেন গোপালগঞ্জে একটা হামলা হয়েছে। আমাদের এই প্রধানমন্ত্রীকে, পলাতক প্রধানমন্ত্রীকে দেশে আনার জন্য গোপালগঞ্জের কিছু লোক রাস্তায় বের হয়েছে। রাস্তায় বের হয়ে দাবি করতে ওনাদের দেশে আনবে। তো ধন্যবাদ, ওনাকে দেশে আনবে, আসবে, সমস্যা নাই, উনি দেশের নাগরিক। তো এই যে যতদিন কারফিউ চলতে ততদিনে কিন্তু এরকম 15 জন একসাথে সেনাবাহিনী আহত হয় নাই। 2টা গাড়ি তখন তারা ভাঙচুর করছে, একটা গাড়ি জ্বালিয়ে দিছে। সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে কিন্তু গোপালগঞ্জের যে সন্ত্রাসীরা, উগ্রবাদী আওয়ামী লীগরা। এই জন্য আমি রাষ্ট্রের কাছে আবেদন করতেছি এদেরকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো একটা জিনিস আমি বলতে চাচ্ছি, গোপালগঞ্জের এক সাবেক চেয়ারম্যান বললো যে সেনাবাহিনী অস্ত্র ফেলাই যেন ফলাই গেছে। আমি বলতে চাই আফ্রিকার 54টা কান্ট্রি, কিন্তু 54টা দেশের ভিতর ক্ষুদ্র কয়েকটা বাদ দিয়ে কিন্তু বেশি অংশ দেশে কিন্তু আফ্রিকার মাঝে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা কিন্তু শান্তি শৃঙ্খলা কিন্তু আনছে। সেই জন্য কিন্তু বিশ্ব থেকে আমাদেরকে কিন্তু ওরা পুরস্কৃত করতেছে বা আমাদের শান্তি মিশনের জন্য আমাদের কিন্তু অনেক উপরে নিয়ে যাচ্ছে। এখন যদি বলে যে আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল লোকজনে আমাদের সেনাবাহিনী অস্ত্র ফেলে পালাই গেছে, এমন যদি তাদের কোনো সাবেক চেয়ারম্যান দাবি করে থাকে, এটা নিঃসন্দেহে লজ্জার বিষয়। কিন্তু আর ওরা যদি দেশপ্রেম থাকে, ভালোবাসা থাকে, ওনারা কখনো সেনাবাহিনীর ওপর হামলা করবে না। দেখেন আজকে কারফিউ যতদিন কোনো জায়গায় সেনাবাহিনীর গাড়ি আগুন দেয় নাই, সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেয় নাই, কোনো জায়গায় কিন্তু এরকম বিতর্কিত কথা বলে নাই। সেনাবাহিনী মানে আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বাহিনী, আমাদের গর্বের বিষয়। এতদিনে কোনোদিন কোনো সেনাবাহিনীর গুলিতে একটা লোক আহত হয়েছে, নিহত হয়েছে, কোনো প্রমাণ এভিডেন্স নাই। কালকে দেখলাম যে গোপালগঞ্জের সন্ত্রাসীরা, এই দেশের কিন্তু রাজাকাররা, এই ভারতের ররা কিন্তু আমাদের নিরহ সেনাবাহিনীর উপর কিন্তু আক্রমণ করে কিন্তু অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে। আবার কিন্তু 2টা গাড়িতে আগুন ধরাই দিয়েছে, কিন্তু আরেক 15 জন সেনাবাহিনীকে আহত করছে। এই তোগুলো সেনাবাহিনী একদিনে যত আহত হয়েছে, এই কারফিউ চলবাসে এতগুলো সেনাবাহিনী কখনো আহত হয় নাই। আর আমি দেখলাম ফুটেছে কিন্তু সবগুলোর হাতে বিভিন্ন ধারালো অস্ত্র, বিভিন্ন লাড়ি ছোড়া নিয়ে এখন দেশের শৃঙ্খলা বজায় আছে। এখন কেন তারা এইভাবে প্রধানমন্ত্রী আনার জন্য কিন্তু রাস্তায় প্রতিবাদ করবে বা রাস্তাঘাট ব্লক করবে বা সেনাবাহিনীর উপর হামলা করবে, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করবে? আবার মিথ্যা অপবাদ কেন চেয়ারম্যান দিবে যে সেনাবাহিনী অস্ত্র রাখি ফালাই গেছে? এটা কিন্তু খুব দুঃখজনক। সেনাবাহিনী কখনো ফালার মতো বাহিনী না, কিন্তু আমাদের দুঃসময় তারা হাল ধরছে, এই জন্য আমাদের দেশে অবস্থায় আছে। নাহলে আমাদের দেশ কিন্তু, আমাদের এই জন্মভূমি অবশ্যই কিন্তু আমাদের কিন্তু যে স্বাধীনতার যে আমাদের যে শত্রুগুলো আছে, আমাদের যে প্রতিবেশী দেশ, আমাদের ভাই বলে আমাদের যে কিন্তু এই শত্রুরা কিন্তু দখলতে আমাদের শোষণ করার জন্য আজীবন আমাদের দাসত্বের ভিতরে রাখছিল। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বিজয় ছিনিয়ে আনার জন্য তৌফিক দান করছে। 5ই আগস্ট আমরা চূড়ান্ত বিজয় অর্জন করলাম। সেই জন্য এই বিজয় যেন আমাদের ছাত্রী আর সাধারণ যেগুলো আমরা আমাদের মতো লোক আছে, সাদা মনের মানুষ, এগুলার যে আমাদের মনের আশা যেন এর ব্যাঘাত না ঘটাতে পারে, সেজন্য আমি বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কঠোর হাতে এদেরকে দমন করা হয়। এই গোপালগঞ্জের সন্ত্রাসীগুলারে, এই উগ্রবাদীগুলারে কিন্তু এরা কত বড় দুর্নামের কথা বললো, কিন্তু সবচেয়ে বড় খারাপ কথা হলো আমাদের সেনাবাহিনী অস্ত্র ফালাই গেছে। সে এক সাবেক চেয়ারম্যান দাবি করলো আমাদের সেনাবাহিনী কখনো অস্ত্র ফেলাই বাগার মতো কোনো লোক কোনোদিন হতে পারে না। আফ্রিকার 54টা দেশে কয়েকটা গুটি দেশ বাদ দিলে প্রায় 47 থেকে 48টা, আজকে আমি গুলো সাথ দিলাম, আমাদের ওরা কিন্তু জাহেলিয়াতের যুগের মতো বসবাস করতেছিল। এই আফ্রিকার মানুষগুলোরে আমাদের শান্তি বাহিনীরা কিন্তু এখানে কিন্তু কী করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল আনছে। জন্য আমাদের আন্তর্জাতিক পুরস্কার আসতেছে। এনে কিন্তু এমনও আফ্রিকার দেশ আছে আমাদের বাংলা ভাষায় কথা বলে,
আমাদের বাংলা ভাষায় কথা বলে, বাংলা স্কুল আছে অনেক, আমরা ইউটিউবে ফেসবুকে দেখি কিন্তু অনেক লোক আছে আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে। এটা একমাত্র কিন্তু বেশিরভাগ হয়েছে আমাদের সেনাবাহিনীর কেন্দ্রে প্রচার ভাষা, আমাদের দেশকে মানুষ চিনতেছে, আমাদের ভাষা তারা ইউজ করতেছে। সবচেয়ে বড় কথা হলো যে জাতির ভাষা যত বেশি ইউজ হবে তত এই জাতি সবচেয়ে বেশি উন্নত হবে। এই সেনাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই আওয়ামী লীগের এই দুষ্কৃতকারী এই ভারতের এই জারজগুলোর জন্য সেনাবাহিনী বা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছি এরা অতি শীঘ্রই এরা গ্রেপ্তার করে যেন আইনের আওতায় আনা হয়। কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদ, সেনাবাহিনী কখনো পালার মতো লোক না। আর এই সেনাবাহিনী কারফিউ থেকে এই পর্যন্ত কিন্তু কোনোদিন কোনো মানুষের উপর গুলি করছে বা কোনো 2 নম্বর করছে এমন কোনো ইতিহাস নাই। এই সেনাবাহিনী এত ভদ্র সুশৃঙ্খল বাহিনীকে কিন্তু কালকে গোপালগঞ্জে কিন্তু এলো পাতারি করে গুলি চালাইছে কিন্তু ওরা, আর সবগুলো ধারালো অস্ত্র বিনা প্রশ্নবিদ্ধ করছে। এই জন্য আমি বিনীত অনুরোধ করতেছি এই যে আমাদের ছাত্র ছাত্রীদেরকে এই সুশৃঙ্খল এভাবে বিজয় আনার যে একটা মূল একটা স্বাদ আমাদের সাদা মনের মানুষগুলোর, এই যে এরকম সাদা মনের মানুষগুলো উনি কি চাকরি করে আলামিন আমার সাথে পরিচিত হয়, আমি এরকম আমাদের যে কষ্ট আমাদের ত্যাগ যে বিধানাদার জন্য কিন্তু আপনারা সতর্ক থাকবেন। আর যে কোনো কিছু ফেসবুকে শেয়ার করার আগে চিন্তা করবেন। আর বলতেছে প্রধানমন্ত্রীকে ওনারা দেশে আনবে, বাবা প্রধানমন্ত্রী দেশে আনার জন্য তো আমরা প্রস্তুত আছি। ও যে ভালো কাজগুলো করছে এখন তো ভারতে গেছে, আমরা সময় অনুযায়ী নিয়ে আসবো, আপনাদের রাস্তায় নামতে হবে না। এই প্রধানমন্ত্রী পৃথিবীর যেই প্রান্ত থাক না কেন আল্লাহর রহমত আমাদের ছাত্র ছাত্রী আমাদের সাধারণ সাদা মদের মানুষগুলো আমরা ওনাকে নিয়ে আসবো। যেভাবে ফলাই গেছে না সুন্দরকে সাজগুজ করে কিন্তু আমরা এই দেশে নিয়ে আসবো। উনি যাওয়ার সময় কিন্তু অনেক ওনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেখে চলে গেছে, বেড়াতে রাখা ইত্যাদি, এগুলো বলতে চাচ্ছি না। আমরা কিন্তু এগুলো নিয়ে আসবো, আমরা এগুলো ওনারে সশরীরে নিয়ে আসবো। আর ওনার ছেলে বিতর্কিত কথাবার্তা ফেসবুক ইউটিউবে বলতেছে উনি পদত্যাগ করে নাই, পদত্যাগ না করলে কেন ভাগ্য গেছে? কিন্তু ওনারা স্বাধীনতা ঘোষক বলে দাবি করছিল, কেন ভাগ্য গেছে? বাগিজা লোকের কোনো কথা কেউ শেয়ার করবেন না, কোনো কিন্তু এখানে ভালো মন্দ লিখবেন না। যারা দেশপ্রেম থাকে আমাদের মতো রাস্তায় থাকতে হবে, আসেন না। দাদারার এত যদি পাওয়ার থাকে আসেন হাউস বিল্ডিং বা নটওয়ারের সামনে আসি, নিরাপত্তার দায়িত্ব পালন করেন, মানুষকে সাহায্য করেন, একটু বিরিয়ানি দেন, একটু পানি দেন, একটু জুস দেন, একটু ট্রাফিক জ্যামগুলো একটু ক্লিয়ার করেন, দেখা যাক দেশপ্রেম। সুন্দর সুন্দর কথা বলবেন, ফলাই যাবেন, এই জাতিকে সুশাসন শাসন করবেন। এগুলোর জন্য আমি আওয়ামী লীগকে সতর্ক করতেছি, যদি সাহস থাকে দেশপ্রেম থাকে আপনি দেশে আসি এখন শৃঙ্খলা বজায় রাখেন, দেশের নিয়মকানুন মানে কিন্তু মানুষকে সাহায্য সুবিধা করেন এই দুঃসময় এই বিপদের সময়। এই ছাড়া ফেসবুকে সুন্দর সুন্দর কথা বলবেন, সময় অনুযায়ী কিন্তু সব নিয়ে আসবো। আসার জন্য আপনারা প্রতিপাল করতে হবে, আমরা ঠিক সময় এরা নিয়ে আসবো, বিচারের সম্মুখীন করবো। প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা বিষয় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র শক্তি দিয়ে যত এই জালেম স্বৈরাচারকে পতন করতে পারছি, আমরা এই স্বৈরাচার পৃথিবীর যেই প্রান্ত থাক না কেন সবগুলোর এই মাটি টানি কিন্তু তাদেরকে আমাদের সাথে বেইমানি করছে, জাতির সাথে দুঃখবাজি করছে, পুরো দেশকে ধ্বংস করছে। 16,000 কোটি টাকা আমাদের পরে রিজার্ভ আমাদের যে ঋণ তুলে দিয়ে চলে গেছে, এগুলার জন্য কিন্তু ওদের জবাব দিতার ভিতরে আনতে হবে। এখানে অবশ্যই নিয়ে আসবো, আপনাদের আনার জন্য প্রতিবাদ করতে হবে। আমরা নিজেরাই সময় অনুযায়ী নিয়ে আসবো, যেমন তাড়িয়ে দিছি না তেমন আমরা এখানে নিয়ে আসার যোগ্যতা আমাদের ভিতরে আসে, মনে রাখবেন। এই ছাড়া যদি কখনো রাস্তায় আমি সেনাবাহিনীতে বলতেছি, প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীতে বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছি আপনি প্রধান হিসাবে ওদেরকে কঠোর হাতে দমন করেন সন্ত্রাস নৈরাজ্যকারীদেরকে, কিন্তু না হলে এরা দেশ ধ্বংস করে দিবে। এরা কখনো দেশপ্রেম নাই, দেশপ্রেম থাকলে কখনো আমাদের সুশিক্ষিত বাহিনী সুসজ্জিত বাহিনী যে আন্তর্জাতিকভাবে তাদেরকে কিন্তু সম্মান করা হচ্ছে। একটা গুলি চালাই নাই, সেনাবাহিনীর গুলি যে মারা গেছে এমন কোনো প্রমাণ আমার কেউ দেখাতে পারবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর আলামিন ছিলাম, সেই বাহিনীকে রামদা দিয়ে গাড়ি ভরে দিচ্ছে, গুলি করতেছো, 15 জনকে অসুস্থ করে ফেলছো, এলোপাতারি কুপাকুপি করে। এই জন্য এই বাহিনীকে বিতর্কিত করবেন না। যদি আপনাদের সাহস থাকে, কোনো যদি আপনার দেশপ্রেম থাকে, দেশের ভালোবাসা যদি আপনাদের ভিতর থাকে, চলে আসেন, দাবি করেন, পদত্যাগ করেন, প্রধানমন্ত্রী চলে গেছে, চলে যান কেন, চাকরি চলে আসেন, কাজ করেন, দেখি আপনার দেশের কই গেলেন, আসেন, সাহস থাকলে আসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ম মানার জন্য অসংখ্য ধন্যবাদ।